রেজিস্ট্রেশন কার্ড, যেটি আমি অনলাইনে বের করেছিলাম। এই কার্ডটি নিয়ে রেজিস্ট্রেশন KYC বেস ক্যাম্পে গিয়ে আর একটি কার্ড তৈরি করুন। তারপরে চলে যাবেন। RFID কার্ডটি সবসময় সঙ্গে রাখবেন, কারণ এটি আপনার এখানকার পরিচয়পত্র এবং সর্বত্র এই কার্ডটি আপনার চেকিংয়ের জন্য লাগবে। কি কি সাবধানতা অবলম্বন করতে হবে সেটাও জানাই। আর 1 নম্বর সাবধানতা, এই কার্ডটি সবসময় আপনার সঙ্গে রাখুন, হাতছাড়া করবেন না, কারণ এই কার্ডটি আপনার ওইখানকার পরিচয়পত্র। 2 নম্বর সাবধানতা, সঙ্গে রাখবেন ছাতা, রেনকোট এবং যথাসম্ভব শীতের পোশাক। খুব বেশি জিনিসপত্র বহন করতে যাবেন না, যতটুকু প্রয়োজন ততটুকুই সঙ্গে রাখবেন, কারণ পাহাড়ি পথে বেশি বোঝা বইতে গেলে ভীষণ শ্বাসকষ্ট হবে। এখন আমি পেহেলগাঁওয়ের টেন্টে আছি। টেন্টে ভাড়া নিয়েছে মাত্র 200 টাকা। তো এখন আমি খেতে যাচ্ছি। চারিদিকে সব ভান্ডারা, এই সুযোগে আমি খাওয়া দাওয়া করে নেব। ভান্ডারাতে খাওয়া দাওয়ার কোনো অভাব নেই, তবে খেয়াল রাখতে হবে যাতে করে খাবার নষ্ট না হয়। প্রয়োজনের অতিরিক্ত খাবার নেবেন না, খাবার নষ্ট করবেন না। ঠিক ভোর 5টা। এখন পেহেলগাঁও থেকে আমরা চন্দনওয়াড়ির উদ্দেশ্যে রওনা হয়েছি। চন্দনওয়াড়ি যেতে হয়, চন্দনওয়াড়ি যাওয়া যায় ছোট গাড়ি করে। প্রত্যেক জনে 200 টাকা গাড়ি ভাড়া। চন্দনওয়াড়ির নামকরণের একটি কারণ, চন্দনওয়াড়িতে নাকি মহাদেব তার মাথার চাঁদটিকে রেখে দিয়েছিলেন, সেই জন্য এই স্থানের নাম চন্দনওয়াড়ি। চন্দনওয়াড়ি যেতে যেতে আপনি প্রকৃতির সৌন্দর্য এবং ভোরে ওঠার আলোর মনোমুগ্ধকর দৃশ্য উপলব্ধি করুন। চন্দনওয়াড়িতে পৌঁছে গেছি। এখানে ভান্ডারায় সকালের খাবার খেয়ে পিসু টপের উদ্দেশ্যে আমরা রওনা দেব। পিসু টপ খুব কঠিনাই পথ, তাই ভীষণ শ্বাসকষ্ট হয়, খুব খাড়ায়। এখানে সেই কারণেই সব জায়গাতেই প্রায় অক্সিজেনের ব্যবস্থা করা আছে। আমারও শ্বাসকষ্ট হয়েছিল, তাই আমি অক্সিজেন নিয়েছিলাম। এখানে 2টি রাস্তা আছে, একটি ঘোড়ায় যাওয়ার আর একটি পায়ে হেঁটে যাওয়ার। পিসু টপের পথ চলতে চলতে একটু কথা বলি। এখানকার পিসু টপ নামকরণ হওয়ার কারণ, এখানে নাকি মহাদেব শিবের সাথে অসুরদের যুদ্ধ হয়েছিল, তাই অসুরদেরকে বিনাশ করে এই পিসু টপে মহাদেব স্তূপাকৃতি করেছিলেন, তাই এই জায়গার নাম পিসু টপ। পিসু টপ প্রায় 3 কিলোমিটারের পথ, কিন্তু এই পথটি সব থেকে কষ্টকর। আমাদের এটি ছোট্ট টিম, 5 জনাকার। তার একটি ভিডিও ফুটেজ আপনাদেরকে দেখালাম। পিসু টপের পথে যেতে যেতে বিভিন্ন মনোমুগ্ধকর দৃশ্য আপনার চোখে পড়বে। পেহেলগাঁও ছাড়াও আপনি বালটাল পথ ধরে যেতে পারেন। বালটালের পথ ধরে ঘোড়ায় করে কিংবা হেলিকপ্টারে করে আপনি মহাদেবের
পবিত্র গুফার দর্শন একদিনই সারতে পারবেন। কিন্তু পেহেলগাঁও দিয়ে গেলে হাঁটা পথে অন্তত আপনাকে 2 দিন সময় দিতেই হবে। প্রথমে চন্দনওয়ারি পর্যন্ত যান, তারপর বিশুটপ, তারপরে গণেশ টপ পার করে পৌষপত্রী পার করে পৌষপত্রীকে 1 রাত থাকুন। পৌষপত্রীতে সকাল 5টার সময় বেরিয়ে আপনি চলে যান পঞ্চতরণী পর্যন্ত। পঞ্চতরণীতে আপনি স্নান করে নিন, গরম জলে স্নান করে নিন। তারপর আপনি মহাদেব বা ভোলা মহেশ্বরের পবিত্র গুফার উদ্দেশ্যে রওনা হয়ে যান। পঞ্চতরণী থেকে পবিত্র গুফার রাস্তা প্রায় 3.5 ঘন্টার। আপনি সকাল 10টা থেকে 11টার মধ্যে আছে পবিত্র গুফা যেতে অমরনাথ পবিত্র গুফার কাছে আপনি অমরনাথের প্রাকৃতিক দৃশ্য, সেখানে লকারে আপনার জিনিসপত্র রাখুন, আনন্দ করুন। তারপর পায়ে হাঁটতে আপনার দূর হয়ে যাবে পবিত্র গুফা এবং কাছে যান। আপনি যে ভূস্বর্গে রয়েছেন সেটা আপনি উপলব্ধি করতে পারবেন। অমরনাথের কৃপায় ছাড়া এখানে আসা সম্ভব নয়, কারণ এখানের রাস্তা খুব কঠিন। দেখতেই পাচ্ছেন এখানকার আকাশ, বাতাস, পাহাড় সবই কেমন আনন্দ এবং মন হরণ করার মতো। এগুলি সব বরফের আঁকা রাস্তা এবং দেখুন কেমন ঘোড়ার পিঠে চড়ে কত মানুষ যাচ্ছে। এটি শেষনাগ লেক, অনেক বড় জলাশয়। মহাদেব এই জলাশয়ে নাকি তার মাতার যে নাগটি রয়েছেন সেটিকে এই স্থানে ছেড়ে দিয়েছিলেন বা রেখে। रात को इधर रहने की कोई सुविधा नहीं है। आपको बार बार लोग रास्ता धरे जाओ, ये मुझको रातों में लेगा और मछली लगे বালটালে পথ। আমরা 5 জন এসেছি, আমি, আমার ভাইজি, আমার দাদা, আমার ভাই আর ভাইপো। তার একটা ভিডিও করে দিচ্ছি আপনাদেরকে। আমরা বালটালের পথ ধরে বালটালের উদ্দেশ্যে রওনা দিয়েছি। কিছুক্ষণের মধ্যেই আমরা